নমস্কার, দৈনিক সংবাদ অনলাইনে আপনাদের স্বাগত। আজকের দৈনিকের আড্ডায় আমরা পেয়েছি কবি সুবোধ সরকারকে। সুবোধদা, আপনাকে স্বাগত। আচ্ছা, প্রথমেই যে প্রশ্নটা করার, যে কিছুদিন আগেই আপনি 50 বছর পূর্ণ করলেন বাংলা কবিতা লেখার, উদযাপন হলো। এই যে এতদিন ধরে যে বাংলা কবিতা লিখছেন, বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আপনার ব্যক্তিগত জীবনও গেছে, কবি জীবনও গেছে, সেই চড়াই উচ্চাই এর মধ্যে দিয়ে আপনি কোন ঘটনাকে একটু স্মরণীয় করে রেখেছেন আপনার মনের মণিকোঠায়? প্রতিটা বাঁক পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিটা বই, আমার প্রায় 50টা কবিতার বই, আমার প্রতিটা কবিতার বই একটা না একটা কোনো বাঁক পরিবর্তন হয়েছে, কিছু না কিছু। তা নাহলে আমি পরের বইটা লিখতে পারতাম না। এইভাবে পরের বইটা করতে করতে 50টা বই হয়েছে। সবচেয়ে স্মরণীয়, যদি এই বাঁক পরিবর্তনের কথা বলা হয়, যে সবচেয়ে স্মরণীয় হচ্ছে আমার কৃষ্ণনগর হচ্ছে আমার জীবনের প্রথম 25 বছর। সেইখান থেকে কলকাতায় ঢোকা খুব সহজ ছিল না। কলকাতায় ঢুকতে যে ভিসা লাগে সেটা জানতাম না। এই ভিসাটা ওই রকম ভিসা নয়, স্ট্যাম্প মেরে দেওয়া ভিসা নয়, এই অন্যরকম ভিসা এটা লাগে। যারা মফস্বলে থাকেন, যারা জেলায় থাকেন, যারা গ্রামে থাকেন, তারা শহরে প্রবেশ করার ভিসাটা জোগাড় করতে তাদের কালঘাম ছুটে যায়। তো আমার সেটা হয়ে উঠছিল। কিন্তু একটা ব্যাপার সত্যি, কলকাতা শহরে আসার পর আমার ভাষা পাল্টে যায়। মফস্বলে যে ঋক্ষমেশ কথা, কৃষ্ণনগরে বসে যে একটা ঋক্ষমেশ কথা যে ভাষায় লিখেছিলাম, সেটা অনেকটা দরবারি ভাষা। সেই ভাষা সম্পূর্ণভাবে পাল্টে গিয়ে একেবারে পার্ক স্ট্রিটের আধুনিক ভাষা আমার কবিতায় উঠে এলো, এবং সেটা কিন্তু বহুদিন ধরে, বহু বছর ধরে আমাকে শাসন করেছে। এই যে শাসন করেছে বলছেন, যে বাংলা ঋক্ষমেশ কথা কবিতার বই কিন্তু আপনার সব থেকে বেশি, এখনো বেশি মানে পাঠক বেশি গ্রহণ করেছে। অন্যান্য কবিতার বই নিশ্চয়ই গ্রহণ করেছে, কিন্তু ঋক্ষমেশ কথার একটা আলাদা ভূমিকা রয়েছে। কিন্তু এই যে পার্কস্ট্রিটে আপনি এলেন, পার্কস্ট্রিটে আসার পর আপনার কবিতা যে পাল্টে গেল, সেই কবিতায় পাল্টে যাওয়া কবিতা আপনাকে কতটা স্বস্তি দিয়েছে? এটা কি শুধু প্রয়োজনই ছিল, নাকি এটা একটা স্বস্তিরও তো ব্যাপার আছে একজন লেখকের? এটা কিভাবে পাল্টায় এটা তো কেউ কোনো কবি বলতে পারে না। ঘটনাচক্রে পাল্টে গেছে, জীবনের কারণে পাল্টে গেছে, জীবন পাল্টেছে, লেখাও পাল্টে গেছে। আমি যদি কৃষ্ণনগরে থেকে যেতাম তাহলে এই ভাষা আমার কাছে আসতো না, ধরা দিত না। তো কবিতার জগৎটা, কবিতা কখনোই আমার কাছে মনে হয় না যে আকাশে থাকে। কবিতাটা মাটিতে, ঘাসে থাকে, রাস্তায় থাকে, সেখান থেকে উঠে আসে। সুতরাং আমি যে রাস্তায় এসেছি সেই রাস্তা থেকে কবিতা উঠে এসেছে। স্বস্তি কতটা দিয়েছে সেটা পরের কথা, কিন্তু আমি এই ভাষায় না লিখলে আমাকে কেউ লক্ষ্য করতো না, এও সত্যি। আমি যদি ঋক্ষমেশের কথাই বারবার লিখতাম, তাহলে যে সামান্য কয়েকজন পাঠক ঋক্ষমেশ কথা পড়েছিলেন, ওই সামান্য কয়েকজন পাঠকের মধ্যেই সেটা সীমাবদ্ধ থাকতো। আপনার কবিতায় বাবার একটা ভূমিকা আছে, বাবা, মা, ভাই বোনেরা, এদের কথা একটু বলুন। আমার বাবা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিলেন আমার তরুণী মায়ের হাত ধরে। সুতরাং সেটা বাবার চরিত্র। বাবা খুব কম বয়সে মারা গেছেন, ক্যান্সারে মারা যান খুবই কম বয়সে। তো বাবাকে আমি পাইনি, ফলে বাবাকে যে পাইনি সেটার জন্য বারবার বাবা আমার কবিতায় এসে দাঁড়ান, এবং এত কবিতায় বাবার কথা এসেছে, পরিবারের অন্যান্যদের কথাও এসেছে। কারণ আমি আগেও বলেছি, এখনো বলছি, কবিতাটা আকাশে থাকে না, কবিতাটা মাটিতে থাকে, মাটি থেকে তুলে নিতে হয়। যারা আকাশের দিকে তাকিয়ে কবিতা লেখেন তারা আসলে খুব অদ্ভুতুরে, কেন লেখেন আমি বলতে পারবো না, তাদের কথা আমি জানি না। আমার কাছে কবিতা মানে মাটি, আমার কাছে কবিতা মানে ধান, আমার কাছে কবিতা মানে খাবার জল,
অক্সিজেন। রূপম আপনার কবিতা একটি বিশেষ চরিত্র, মানে গত বামফ্রন্টের জমানায় রূপমকে যেভাবে দেখেছেন, এই তৃণমূলের আমলে রূপমকে আপনি কি পরিবর্তন লক্ষ্য করছেন রূপমের চরিত্রের ভেতরে? রূপম কবিতাটা আমি কেন আবার লিখছি না বলে আমাকে অনেকে আহ, অনেকে ভৎসনা করেছেন যে এখনো তো রূপম রয়েছে, রূপম নিয়ে কেন লেখেন না। তো আমার কথা হলো যে রূপম তো লিখেছি আমি, সে যখনই লিখে থাকি, আজ থেকে ৩০ বছর আগেই হোক আর যখনই হোক, তখন লিখেছি, সেই রূপম তো এখনো রয়েছে। সুতরাং না হলে তো কবিতাটা কেউ পড়তো না। কবিতাটা বিভিন্ন মঞ্চে বিভিন্ন জায়গায় এখনো পড়া হয়, শুনতে পাই, নিজের কানেও শুনি। তো আমার কথা হলো যে রূপম চিরকাল থাকবে, রূপম চিরকাল ছিল, আনএমপ্লয়মেন্ট চিরকাল ছিল, আনএমপ্লয়মেন্ট চিরকালই থাকবে। কমবে বা বাড়বে, কিন্তু থাকবে তো, রূপমরা তো চিরকালই থাকবে। সুতরাং এখনকার রূপম বা তখনকার রূপম বলে কিছু নয়, রূপম আসলে একটা চিরন্তন ক্রাইসিস, এবং সেটা ভারতবর্ষের পক্ষে আরো বেশি। সুতরাং রূপম আছে, রূপম থাকবে। আপনি বেশ কিছুদিন আগে একটি কবিতায় লিখেছিলেন বুদ্ধিজীবীদের কথা। তো বুদ্ধিজীবীদের যে ভূমিকা ছিল আমাদের সমাজে, সেই বুদ্ধিজীবীদের ভূমিকা ক্রমশ পাল্টেছে। এখনকার যে বুদ্ধিজীবী, তাদের ভূমিকা নিয়ে আপনার কি মূল্যায়ন? বুদ্ধিজীবী বলতে আমি বুঝি চিন্তক, কবি, লেখক, সুরকার, সৃষ্টি করেন যারা, তারা আমার কাছে বা চিন্তা ভাবনায় যাদের নতুনত্ব আছে, তারা হচ্ছে যারা চিন্তা দেন সমাজকে, তারা হচ্ছে আমার কাছে বুদ্ধিজীবী। সে একজন সুরকার হতে পারে, একজন কম্পোজার হতে পারে, আবার কবি হতে পারে, লেখক হতে পারে। তাদের ভূমিকা, তারা যে কোনো ভূমিকা নেবেন বলে রাস্তায় নামেন তা নয়, বা যারা যে কোনো ভূমিকা নেবেন তাদের লেখার মাধ্যমে, তাদের সৃষ্টির মাধ্যমে, সেটাও আমার মনে হয় না ঠিক। কিন্তু একজন চিন্তকের, একজন কবির, একজন লেখকের ভূমিকা কিন্তু আছেই। সেটা হচ্ছে কোথাও কোন রকম অন্যায় দেখলে, কোন রকম সামাজিক অবক্ষয় দেখলে, পতন দেখলে, তিনি সেটা সম্পর্কে সচেতন করে দেবেন, তিনি সে বিষয়ে লিখবেন। তো আমাদের অনেক বুদ্ধিজীবী ছিল, বড় বড় বুদ্ধিজীবী ছিল, যখন মরিচঝাঁপি হয়েছিল কেউ কিছু বলেননি। তারপরে অনেক বড় বড় বুদ্ধিজীবী ছিল সাইবাড়ির ঘটনার সময়, আমাকে একটু দেখান তো কে কে লিখেছিল। তারপরে ধরুন ওই আমাদের সেতু, বালিগঞ্জের আমাদের ইয়েদেরকে সন্ন্যাসীদের পুড়িয়ে মেরে ফেলা হলো। কজন কবিতা লিখলো, কজন নাটক লিখলো, কজন, তো তাদের কথা তো বলেন না আপনারা কেউ। তখন তো অনেক নামি দামি বুদ্ধিজীবী ছিল, বড় বড় বুদ্ধিজীবী, তো তাদেরকে তো বেশ ছেড়ে দেয় সবাই। আর এখন পান থেকে চুন খসলে বুদ্ধিজীবী কোথায় থ্রেট করে, লোকে ফেসবুকে থ্রেট করে, বেরিয়ে আয় বলে তুই তো করে। এসব স্পর্ধা হলো কি করে সমাজের? সমাজ অবক্ষয়, নিজেই অবক্ষয়ের মধ্যে এসে দাঁড়িয়েছে। তাই জন্যই তারা এরকম ভাবে কথা বলতে পারে। আমরা যখন ছোট ছিলাম তখন বড়রা যে সব বিষয়ে লেখেননি, কিছু বলে দেননি, কেউ নাটক করেননি, কেউ কবিতা লেখেননি, তো তখন আমরা তো কিছু বলতে পারতাম না। আমরা তাকিয়ে থাকতাম যে তারা কখন কোন লেখায় বা কোন গল্পে, উপন্যাসে, কবিতায়, গানে একটা প্রতিবাদ করবেন, সেই প্রতিবাদটা আমরা প্রতিবাদে হয়তো অনুপ্রাণিত হব। আচ্ছা, আপনি যখন কবিতা লিখতে এলেন, তখন কার কার কবিতা, বাংলা ভাষার কোন কোন কবির কথা আপনার মনে পড়ে, যাদের দ্বারা আপনি অনুপ্রাণিত? আমি যখন কবিতা লিখতে এলাম, বাংলা ভাষার কথা বলছি, বিদেশির কথা বলবো না, অনেক সময় লেগে যাবে। বাংলায় আমি তখন যাদের কবিতা পড়ে অনুপ্রাণিত হতাম এবং লিখতে এলাম, যেমন ধরা যাক রবীন্দ্র কুমার আচার্য চৌধুরী,
সুনীল গঙ্গোপাধ্যায়, ভাস্কর চক্রবর্তী, দেবদাস আচার্য, এদের লেখার সঙ্গে আমি ঘনিষ্ঠ ছিলাম। একমাত্র ঘনিষ্ঠ ছিলাম না সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে, কিন্তু তার কবিতা পড়ে আমার মনে হয়েছিল তিনি আমার পাশের ঘরে, আমার বাড়ির ভাঙা বাড়ির কৃষ্ণনগরের পাশের ঘরে তিনি বসে আছেন। এটা আর কারোর লেখা পড়ে মনে হয়নি সেই সময়ে। তো এই কবিদের সঙ্গে আমার একটা, ভাস্কর চক্রবর্তী, দেবদাস আচার্য, এদের সঙ্গে একটা ফিজিক্যাল প্রক্সিমিটি ছিল। রবীন্দ্র কুমার আচার্য চৌধুরী, এবং অবশ্যই যে দুটো নাম আমি অবশ্যই করব, যারা না থাকলে আমি হয়তো বাংলা কবিতায় প্রবেশ করতে পারতাম না, তারা হচ্ছেন কবি মনীন্দ্র গুপ্ত এবং কবি দেবারতী মিত্র। সুতরাং এদের কাছে আমি চিরকৃতজ্ঞ। পরবর্তী সময় অনেক বড় বড় কবির সংস্পর্শে এসেছি, তারা আমার জীবন বদলে দিয়েছেন আশ্চর্যভাবে। কিন্তু একদম লিখতে আসার যে সময়টা, সেই সময় আমি যে নামগুলো বললাম সেগুলোই খুব জরুরি নাম। সুনীল গাঙ্গুলির কবিতা আপনার কেন ভালো লাগতো? সুনীল গাঙ্গুলির কবিতার মধ্যে দুটো জিনিস একসঙ্গে থাকতো, সেই জন্য আমাকে খুব স্পর্শ করেছে। সেটা হচ্ছে একই সঙ্গে তীব্র প্যাশনেট প্রেম, ভালোবাসা, নীলাকে নিয়ে তার উচ্ছ্বাস এবং অকপট বলতে পারার কোনো লাজ লজ্জা নেই। প্রেমে বা ভালোবাসায় আবার লাজ লজ্জা কি? এটা তো মানে একটা অরণ্যের ভেতর দিয়ে তীব্র গতিতে যখন কোনো হরিণ ছুটে যায় তার কি বলবো, তার প্রেমিকের উদ্দেশ্যে, তার মধ্যে কোনো লাজ লজ্জা নেই। ঠিক সুনীলদার কবিতা ওই হরিণের ছুটে যাওয়ার মতো। চন্দন বনের গন্ধ পেয়েছে, সেইভাবে হরিণ ছুটে চলেছে, হরিণের বদলে কোনো মানুষ বা কোনো প্রেমিক ছুটে চলেছে। এই জিনিসটা আমার ভালো লাগতো। আর তার সঙ্গে ওর মধ্যে একটা প্রতিবাদও ছিল, সেই প্রতিবাদটাও আমার খুব ভালো লাগতো। আমি বলছি না যে সবসময় সব প্রতিবাদ তার পক্ষেও করা সম্ভব হয়েছে, কোনো কবির পক্ষে, কোনো লেখকের পক্ষে। তিনি যদি 70-80 বছর বাঁচেন, তিনি 60 বছর ধরে তার উপর দিয়ে যতগুলো অন্যায় অবিচার তার দুপাশ দিয়ে ঘটে যায়, সেগুলো সবগুলোকে লিপিবদ্ধ করা কোনো কবির পক্ষে সম্ভব নয়, কোনো লেখকের পক্ষে সম্ভব নয়। রবীন্দ্রনাথের পক্ষেও সম্ভব হয়নি, পাবলো নেরুদার পক্ষেও সম্ভব হয়নি। সব একই জিনিস। মানে আমি জীবনে, আমি ধরুন মানে ধরা যাক যে 30-35 বছর, 40 বছরে যত আমি আমার জীবনের ওপর দিয়ে মানে ধর্ষণ, এই ঘটনাটার প্রভাব পড়েছে আমার উপরে, সবকটা ধর্ষণের বিরুদ্ধে আমি কবিতা লিখেছি? তাহলে তো সম্ভবই নয়, এটা তো একটা অসম্ভব ব্যাপার। কিন্তু কিন্তু লিখেছি, 4-5টা লিখেছি। এর মানে এই নয় সিলেক্টিভ প্রতিবাদ, এর মানে এই যে প্রতিবাদটা আমি করেছি সেটা রেজিস্টার্ড। কিন্তু সবকটা প্রতিবাদ, সবকটা ধর্ষণ নিয়ে প্রতিবাদ হয় না, সবকটা রাস্তায় নামা নিয়ে কবিতা হয় না, এটা কেউ লিখতে পারে না। আপনি যখন যুবক ছিলেন তখন বাংলা কবিতার বিভিন্ন বর্ণময় চরিত্র, শক্তি চট্টোপাধ্যায়, সমরেন্দ্র সেনগুপ্ত, শঙ্খ ঘোষ, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, এদের সম্পর্কে একটু যদি কিছু বলেন। সুভাষদাকে খুব মনে পড়ে। সুভাষ মুখোপাধ্যায় খুব বড় মাপের কবি, তার শতবর্ষ পার হয়ে গেছে, 4-5 বছর হলো। তো তার কবিতা আমাকে যেরকম ভাবে ইন্সপায়ার করতো, তেমনি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, দুজন দুই মেরুর কবি, দুই বিশ্বাসের কবি। কিন্তু আশ্চর্যজনক ভাবে দুজনার প্রতিবাদ দুরকম ভাবে মানুষকে অনুপ্রাণিত করেছে, সামনের দিকে ঠেলে দিয়েছে। একরকম হয় না, দুইজন কবির দুরকম প্রতিবাদ। আবার এদিকে শক্তির সুনীল, শঙ্খবাবুকে খুব বেশি প্রতিবাদী বলা হয়। এই এখন শেষ দিকে তার কবিতার এবং রাজনৈতিক উত্তাল ঘটনার সঙ্গে তার কবিতা অনেকটা জড়িয়ে গিয়েছিল বলে বেশি মনে রাখা হয়। কিন্তু তিনি তো যমুনাবতী, সরস্বতীর সময় থেকে তীব্র প্রতিবাদ করে আসছেন। আগের প্রতিবাদগুলো যেন মনে হয় অনেকটা এই তার শেষ জীবনের প্রতিবাদগুলোর পাশে যেন কিছুটা মান শোনা। কিন্তু আমার মনে হয় শঙ্খবাবু সেই বিরল গোত্রের কবি, যিনি একদম প্রথম দিন থেকে তীব্রভাবে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে সচেতন,
এবং সেই সব কবিতাই তিনি লিখে গেছেন। শক্তিদার ওসব ধার ধারতেন না কাউকে। কে প্রতিবাদ করলো, কে বুদ্ধিজীবী হলো, কে বুদ্ধিজীবী হলো না, কে কবি হলো, কে কবি হলো না, কে কোথায় সই করলো, কে কোথায় সই না করে পালিয়ে গেল, ওর ওসব ছিল না। উনি ছিলেন আপাদমস্তক একজন কবি। যখন যা মাথায় এসেছে পাগলের মতো লিখে গেছেন, আর যা লিখে গেছেন তা মানুষকে, আমাদের মতো অনেককে পাগল করে দেওয়ার পক্ষে যথেষ্ট। সুতরাং শক্তিদাকে আমার প্রণাম। শক্তিদার মতো বিরল কবি। ওই ছন্দ, রবীন্দ্রনাথের পর ওই ছন্দ আর কার হাতে পেলাম? শক্তিদার হাতেই পেলাম। তারপরে আরো অনেক বছর অপেক্ষা করতে হবে ওই রকম বেজে ওঠা, ওই রকম মানে ঝাপটের মতো ছন্দ এসে আছড়ে পড়ছে, তোলপাড় করে দিচ্ছে। কি ঢেউ, কি তরঙ্গ, কি নীল ছন্দের মধ্যে, কি অসম্ভব এক রকমের জাগরণ। এই সব নিয়েই শক্তিদার কবিতা। আবার সুনীলদার একরকম, বা তারাপদ রায়ের কথা অনেকে বলেন না, কিন্তু আমার খুব মনে পড়ে ওই রকম সহজ সরল সুন্দর করে পারিবারিক কবিতা লেখার, সেই লেখার লোকও এখন বড্ড অভাব। কিংবা উৎপল কুমার বসু, খুব রহস্যময়, গভীর, গোপন চারি উনি। তার মধ্যেও, তার কবিতার মধ্যেও একটা অন্যরকম জগৎ খুলে যায়। বিনয় মজুমদার, সুতরাং বিনয় মজুমদার তো মানে কি বলবো, আহ কোনোদিন ওকে পাঠ করা শেষ হবে না, পড়েই যেতে হবে। তো বিনয় মজুমদার এইরকম 50-এর দশকের এত অসামান্য সব কণ্ঠস্বর, এত বহু রকম বহুমুখী বাংলা কবিতা হয়েছিল, সেই তুলনায় 60-এর কবিতা তো ম্যারম্যারে লাগে। সেই তুলনায় আহ, এমনকি আমি যে সময় লিখতে এসেছি মধ্য 70 বা তার পরবর্তী সময়, সেই সেই জাগরণ, সেই হেমবর্ণ, সেই সোনার কলম, 50-এর দশকের পর আমার জন্য মানে একসঙ্গে কতগুলো নাম, শঙ্খ, সুনীল, শক্তি, তারপরে অলোক রঞ্জন, বিনয় মজুমদার, উৎপল কুমার বসু, শরৎ কুমার মুখোপাধ্যায়, তারাপদ রায়, ওরা যেন 5টা দশকের কবি একসঙ্গে জন্মেছিলেন 50 দশকে। তাছাড়াও আরো অনেক নাম যাদের কবিতা পড়লেও চমকে উঠতে হয়, তাদের মতো কবিও এখন নেই। সুধেন্দু মল্লিক 50 দশকের কবি, মারা গেলেন সম্প্রতি। আমরা তাকে পুরস্কার দিয়েছি একদম শেষ জীবনে। তো তিনি, তার কবিতা পড়েও চমকিত হই, কি ভালো সব কবিতা লিখেছেন, বাঙালি পাঠক পড়েই দেখলো না, অসামান্য সব কবিতা। তা সেই মানে 50 দশকের এইরকম আরো অনেককে আবিষ্কার করা আছে, কত ভালো ভালো কবি আছে। তাই জন্যই বলছি 50 দশকটা এমন একটা দশক যে 4-5টা দশকের কবি নিয়ে এই দশকে জন্মেছে। পুরস্কারের কথা যখন উঠলোই, তখন ভাস্কর চক্রবর্তী তো সেরকম কোনো পুরস্কার পাননি সারা জীবন। খুব বেদনা লাগে, খুব বেদনা হয় আমার। ভাস্করদা যদি এখন বেঁচে থাকতেন, ভাস্করদা সবকটা পুরস্কারই পেতেন। ভাস্করদা পুরস্কার না পাওয়াটা, তখন যারা পুরস্কার দিতেন তারাও হয়তো কিছুটা কি বলবো, কিছুটা অমনোযোগীর পরিচয় দিয়েছেন। একটু মনোযোগ থাকলে, ভাস্করদার প্রতি খেয়াল থাকলে ভাস্করদার ঠিকই পুরস্কার পেতেন। ভাস্করদার সব রকম পুরস্কার পাওয়া উচিত ছিল। বেঁচে থাকলে উনি জ্ঞানপীঠও পেতেন। আপনার বললেন যে যে মেরে মেরে কবিতা, যে মেরে মেরে কবিতা বাংলা ভাষাতে আপনাদের পরে তো আরো বেড়েছে ব্যাপারটা। মেরে মেরে কবিতা এতটাই এখন বাংলা কবিতার দিকে তাকালে বোঝা যায়। একদম নবীন কবি যারা নতুন লিখছেন তাদের দিকে আমি তাকিয়ে আছি। আশা করছি যে নতুন ধরনের একটা স্রোত, নতুন ধরনের একটা আগুন, নতুন ধরনের একটা উন্মাদনা আসবে। কিন্তু সকলেই যদি ওই অনেকটা ঝিমিয়ে পড়া ভাব, তরুণ কবিদের মধ্যে একটা ঝিমিয়ে পড়া ভাব যদি আসে, তাহলে সেটা কবিতার পক্ষে খুব বিপজ্জনক। কবিতার পক্ষে শুধু না, বিজ্ঞানের পক্ষে, যে কোনো শিল্প চেতনার পক্ষে, ছবির পক্ষে, গানের পক্ষে, সব দিক থেকে খুব বিপজ্জনক। সুতরাং আমার মনে হয় যে ম্যারমারের ভাবটা অনেকটা, যেটা তুমি বলছো আর আমি যেটা ভাবছি, এক কিনা যায় না। দুটো যদি এক হয় তাহলে আমি বলবো যে এই জায়গাটা থেকে কে কাটিয়ে উঠতে পারবে নতুন প্রজন্মের
কবিরা, বিশেষ করে যাদের বয়স এখন under 35, তাদের অনেকের কবিতা আমি গত কয়েক বছর ধরে চেপেছি। তাদেরকে কবিতা একাডেমির অনুষ্ঠানে ডেকেছি, ভাষানগরের অনুষ্ঠানে ডেকেছি, বিভিন্ন জায়গায় তাদের লেখা পড়ে আমার মনে হয় যে হয়তো নতুন প্রজন্ম, নতুন সময়ের ছেলেমেয়েরা যারা খুবই তরুণ, তাদের হাতে হয়তো বাংলা কবিতার ভবিষ্যৎ গচ্ছিত আছে। আপনার কবিতায় মল্লিকাদির প্রভাব কতটা? এক ছাদের নিচে এক চালের ভাত খেয়ে আমরা 25 বছর ছিলাম। দুজন মানুষ একসঙ্গে থাকলে দুজন দুজনকে প্রভাবিত করবেন, এটা খুব স্বাভাবিক। কবিতার ক্ষেত্রে সেটা যে সবসময় খুব বেশি হয় তা নয়, বা দুজন গায়ক গায়িকা যদি এক জায়গায় থাকেন তাহলে তাদের গায়কিতেও পরিবর্তন হয় কিনা, বা দুজনা খুব কাছাকাছি হয়ে যায় কিনা, এটাও ভাবার বিষয়। তবে আমার ক্ষেত্রে বলতে পারি যে খুব সচেতন ভাবে মল্লিকা যে জায়গাটা নিয়েছিল সেই জায়গাটা হচ্ছে মেয়েদের একটা জায়গা, নারীদের একটা জায়গা, যেটার ব্যাপারে মল্লিকা খুব ডেডিকেটেড ছিল, অর্থাৎ মেয়েদের জন্য কিছু করা, এবং সামাজিকভাবেও সেটাই ও বিশ্বাস করত। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে আমার কাজটা ছিল অনেকটাই মানে নিশ্চয়ই এটার বিরোধিতা করা নয়, বা নিশ্চয়ই এটাকে জড়িয়ে ধরে আমিও লিখতে শুরু করলাম একই বিষয়, তাও নয়। কিন্তু আমার কবিতাও অনেকগুলো কবিতায় খুবই নারী কেন্দ্রিক। আর নারী কেন্দ্রিক হবে না এরকম কোনো কবি হতে পারে না। আমি নারী কেন্দ্রিক মানে কেন অনেক বৃহত্তর অর্থে বলছি। আমি নারী কেন্দ্রিক মানে ওই বলছি না চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, এই নারী নয়। তার চুল, তার রূপ, তার সৌন্দর্য থেকে মুগ্ধ হয়ে গিয়ে তাকে নিয়ে কবিতা লেখা, আমি সেটার জায়গার কথা বলছি না। আমার কবিতায় আমার মেয়েরা, যেমন ধরা যাক যে গুজরাটের মেয়েরা, কিংবা কৃষ্ণকুলি মাহাতো, কিংবা দিল্লির ওই মেয়েটি, কিংবা বানতলার মেয়েটি, এই যে বারবার এইসব, বা মণিপুরের মেয়েরা তো বারবার আমার কবিতায় এসেছেন, আমার মা, আমার দিদি, এরাও এসেছেন। তো এইসব মেয়েদের কথা আমার কবিতায় উঠে আসতে শুরু করলো। মল্লিকার মেয়েদের থেকে মল্লিকার কবিতার ভাষা আমার কবিতার ভাষা একদম আলাদা। মল্লিকা ছন্দ ছাড়া একটা লাইন লিখত না। আর আমি বেছে নিয়েছিলাম ঋক্ষমেশ কথা এবং চন্দ্রদোষ ওষুধের সারনা, এই দুটি বইয়ের পর আরো একটি বলতে হবে মাঝখানের বই, একা নরকগ্রাম। এই তিনটি বইয়ের পর, এই তিনটি বইতে মূলত ছন্দেই লেখা কবিতা। এই বইগুলির পর আমি সম্পূর্ণভাবে ছন্দ বর্জন করি। সনেটের ফর্মে লেখা বা সনেটের মতো করে লেখা, এসব জায়গা থেকে আমি সরে আসি। আমি সরাসরি একেবারে মুখে আমরা যে গদ্য বলি সেই গদ্যে কবিতা লেখা শুরু করলাম, এবং আমার কাছে মনে হলো সব ছন্দ মিল টিল এগুলো কবিতায় প্রবেশ পথের পক্ষে বিড়ম্বনা। তখন মনে হয়েছিল, এখন মনে হয় না। তখন যেটা মনে হয়েছিল, তখন সেটা আমার সত্য, অন্যের সত্য কিনা আমি জানি না, আমার কাছে ওটাই আমার সত্য। আমাকে প্রচুর বাধা দিয়েছে, এমনকি মল্লিকা পর্যন্ত বাধা দিয়েছে, কেন তুমি এটা করছো, এটা আত্মহত্যা হবে। আমাকে বহুজন বলেছে, এমনকি নিন্দাও বলেছেন, এত
ও সরাসরি গদ্যে যাচ্ছ কেন? উনি প্রশংসা করেছেন আমার পাশাপাশি সুভাষ মুখোপাধ্যায় আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন যে তুমি কি এতটা এইভাবে লিখে লিখে মনে হচ্ছে তুমি কবিতায় পৌঁছতে পারবে? আমি কবিতায় পৌঁছানোর জন্য আমি এই আগের 3টে বইয়ে লিখে দেখলাম, সেটা একরকম পৌঁছানো, কিন্তু আমি যেরকম ভাবে পৌঁছতে চাইছি সেই পৌঁছানোটার জন্য আমার এদের সহযোগিতা লাগবে না। ছন্দ, মিল, অনুপ্রাস, অলংকার এগুলো আমার লাগবে না, এগুলোকে আমি ফেলে দিতে চাই, সরিয়ে ফেলতে চাই। তা এটা যে আমি সবসময় পেরেছি তা নয়, এটা লেখার ফাঁকে ফাঁকে অলংকার এসেছে, ছন্দ এসেছে, মিল এসেছে, সবই এসেছে। এখন তো 70-30%, যদি আমি পার্সেন্টেজের হিসেবে করি 70-30% আমি গদ্য সরাসরি গদ্যে লিখি, কিন্তু আমার সমসময়ে এইভাবে এতটা সরাসরি গদ্যে আর কেউ লেখেনি। আমার মনে ছিল গদ্যেই আমি আমার ভাষাটা খুঁজে পাবো, যত প্রতিরোধই আসুক না কেন, সব রকম প্রতিরোধের সামনে দাঁড়িয়ে আমি আমার এই ভাষাটা খুঁজেছি। পেয়েছে কিনা জানি না, কিন্তু এটাও আমার একটা প্রতিবাদ, তীব্র প্রতিবাদ। কিসের প্রতিবাদ? কবিতার যে রীতি, কবিতার যে ব্যাকরণ, এই ব্যাকরণ এবং রীতি এটা খুব আমার কাছে এলিটিস্ট, খুব ফান্ডামেন্টালিস্ট মনে হয়। খুব মানে ফান্ডামেন্টালিস্ট মানে মৌল উপাদান, এই অর্থে ফান্ডামেন্টালিস্ট। এগুলো আমার যে মৌলিকতার কথা ভেবেছিলাম আমি, সেই মৌলিকতা বিরোধী মনে হয়েছিল। সুতরাং আমি সেই জন্য আমার ভাষাটা তৈরি করতে চেষ্টা করেছিলাম এইভাবে বলে, গদ্যের সাহায্য নিয়ে। সেটা সবসময় হয়নি, এখন পাল্টে গেছে। বিশেষ করে এখন আমি বলবো গত 8-10 বছর হলো যে ধরনের লেখা লিখছি আমি, সেটা সব অর্থে কন্টেন্ট পাল্টে গেছে, বিষয়ের বলার ধরনটা পাল্টে গেছে, প্রবল ছন্দমিল প্রবেশ করেছে, যেগুলো আমি এককালে বর্জন করেছি। এখন তাই দিয়েও আবার তার পাশাপাশি আবার তীব্রভাবে অন্যরকম কবিতা, মানে প্রতিবাদের কবিতাও লিখতে পারছি। এই যে বেলুর থেকে বাসনাপুর, বেলুর তো মূলত আধ্যাত্মবোধের একটা দিক, পীঠস্থান। তো সেখান থেকে বাসনাপুর মানে কামনা বাসনার দিকেই কি বিষয়টা যাচ্ছে? কবিতার মূল বিষয়টা কি? বইটিতে অনেক প্রেমের কবিতা আছে, সেও তো বাসনা। আবার যে দুটো ছেলে IBM এর চাকরি ছেড়ে বেলুড়ের সিঁড়ি ধুয়ে দিচ্ছে, সেও তো একটা বাসনা থেকে আর একটা বাসনায় এলো। আসলে আমি বলতে চেয়েছিলাম, একটা জায়গা থেকে আর একটা জায়গায় আমরা যাই, বাসনা কিন্তু থেকেই যায়। বেলুড়ও বাসনা, বাসনাপুরেরটাও বাসনা। বাসনা ছাড়া, ভালোবাসা ছাড়া মানুষ বাঁচবে কি করে? এখানে প্রতিবাদের কবিতাও আছে এই বইটিতে। যিশুকে একটি বিছে কামড়েছিল, একটা বৃশ্চিক, তো সেই বৃশ্চিক দংশন নিয়ে একটি কবিতা আছে। এখানে টাইটানিক নামে একটি কবিতা আছে। সেই টাইটানিক আসলে যে টাইটানিক ডুবে গিয়েছিল সেই টাইটানিক নিয়ে নয়, আসলে যে টাইটানিকের মধ্যে আমরা রয়েছি সেই টাইটানিক নিয়ে। তো সুতরাং এই প্রতিবাদগুলো এরকম ভাবে এখন পাল্টে গেছে আমার লেখায়। প্রতিবাদ, আগের প্রতিবাদগুলো যেরকম ভাবে ছিল সেই রকম ভাবে যে আসবে তা নয়। বেলুড়টাও আমার একটা প্রতিবাদের কবিতা, টাইটানিক কবিতা, যিশুর কবিতাটা। বা কিংবা বাসনাপুরে সব বাস দাঁড়াচ্ছে না, কোনো কোনো বাস একটু পরে গিয়ে দাঁড়াচ্ছে, তখন কি অবস্থা হয় লোকের, আমি তাই দেখার চেষ্টা করেছি। সুতরাং এখানে এই বইটিতে কবিতাগুলো এমন ভাবে নির্বাচন করেছি, পাণ্ডুলিপি তৈরি করেছি, অনেক পরিশ্রম করে পাণ্ডুলিপি করেছি, প্রায় 6 মাস ধরে। তো সেই কবিতাগুলো সাজাতে সাজাতে আমার মনে হয়েছে আমি হয়তো নামটা দিচ্ছি বেলুড় থেকে বাসনাপুর, আসলে আমার বইটার নাম দেওয়া উচিত ছিল বাসনা থেকে বাসনাপুর। আমরা একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাই।
সারা পৃথিবীতে মানুষের দিকে তাকিয়ে দেখো, একজন একটা স্টপে উঠছে আর একটা স্টপে নামছে সারাক্ষণ। তুমি যে আমার কাছে এসেছো, একটা স্টপে উঠেছো আর একটা স্টপে নেমেছো। সমস্ত মানুষ আসলে বাস স্টপে দাঁড়িয়ে আছে। একজন একজন গানের পণ্ডিত, তিনি প্লেনে উঠছেন, গান গাইতে যাবেন আর একটা শহরে, হয়তো ক্যালিফোর্নিয়া, সেও একটা স্টপে দাঁড়িয়ে আছে আর একটা স্টপে গিয়ে নামবে, গান শোনাবে। এই হচ্ছে বাসনা থেকে বাসনা পুরো আমাদের মন। হয়তো একটু ফিলসফিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে বইটা, সেটা হয়তো আমার কবিতায় সবসময় থাকে কোনো না কোনো ভাবে। তো সেই জায়গাটাকে ধরার চেষ্টা করছি। লিভ টুগেদার। পালাতে থাকে, পালাতে থাকে, পালাতে থাকে সেই হরিণ, পেছনে চিতাবাঘ। পাহাড় থেকে নামতে থাকে, ছুটতে থাকে, পড়তে থাকে সেই হরিণ। চিলতে এক নদীর জলে মুখ নামায়, তখনই আসে কুমির। ওপরে ভয়, নিচেও ভয়। হরিণ ভাবে, জল খেয়ে তো মরি। কুমির বলে, এসো হরিণ, আমরা দুটি পরস্পর করি। বেলুর। আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম, দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি মুছছিল। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি ধুতে দেখিনি, এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখিনি। সিঁড়ি নয়, যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল। এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো মুছতে পারে এ আমি কোথাও দেখিনি। স্মৃতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞেস করলাম, এই ছেলে দুটি কে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট, একজন IBM এর 6 লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে, সিঁড়ি ধুতে এসেছে। যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার হয়। মহারাজ চলে গেছেন। সন্ধ্যা নেমে আসছে গঙ্গায়, আমার ভেতরেও নামছে সন্ধ্যা। সারা পৃথিবীতে এত সিঁড়ি, সিঁড়িতে সিঁড়িতে এত দাগ, এত ক্রোধ, এত অপমান। আরতি শুরুর আগে মনে হলো, যে সিঁড়ি মুছতে পারে না সে কোনোদিন মানুষের চোখের জল মুছতে পারবে না। হাউ টু বি গুড কমিউনিস্ট, এই কবিতায় আপনি কমিউনিস্টদের মোটামুটি ধুয়ে দিয়েছেন। তো এইটা হঠাৎ করে কমিউনিস্টদের যে একটা প্রতিক্রিয়া আপনার উপর পড়েছে, এটা কেন? বিরূপ প্রতিক্রিয়া একটা তো রয়েছে কমিউনিস্টদেরও, যারা বামপন্থায় বিশ্বাসী তাদেরও একটা খারাপ লাগা তৈরি হয়েছে আপনার সম্পর্কে। কিন্তু যখন এটা লিখছেন তখন দেখার মতো বিষয় হচ্ছে যে তখন কিন্তু বামফ্রন্ট জামানা, আপনি শাড়ি লিখছেন তখনও কিন্তু বামফ্রন্ট সরকার। হ্যাঁ, তো সেটা খারাপ কি? খারাপ দেখলে তো খারাপ লিখতেই হয়, আমি লিখেওছি। আহ, এবং এই কবিতাটা যে প্রসঙ্গে লিখেছিলাম তখন তো ঠিকই লিখেছিলাম। আর একটা কথা বলি, কমিউনিস্টদের সম্পর্কে আমার কিছু আহ, কোথাও কোনো, ওটা তো বিখ্যাত একটি বই, হাউ টু বি এ গুড কমিউনিস্ট, তার টাইটেলটা নিয়েছিলাম। আসলে কমিউনিজম তো একটা মহৎ আদর্শ, ঠিক বিবেকানন্দের আদর্শ যেমন মহৎ, তো গান্ধীর আদর্শ যেমন একটা মহৎ। তো আমার কাছে তো কমিউনিজম কখনো খারাপ আমি এই কথা বলিনি। আমি বলতে চেয়েছিলাম যারা এটাকে ব্যবহার করে, এটার নামে নিজেরা নিজেদের পাপ ঢাকতে চায়, বা কমিউনিজম দিয়ে, কমিউনিজম যাদের কাছে একটা শাড়ির আঁচল বা একটা রুমাল যেটা দিয়ে নিজের মুখ মুছতে চায়, কি খেয়েছি দেখাতে চায় না, মুছতে চায়, তাদের সম্পর্কে বলা। পার্টি ম্যানদের সম্পর্কে, পার্টি ম্যান যারা পার্টি করে এসে তাদের সম্পর্কে বলা। কমিউনিজম তো মহৎ আদর্শ, সেখানে কবিতায় কোথাও এই কথা নেই। সুতরাং আমি তো ওই সময়ই লিখেছি, যে সময় তুমি বললে আমি রূপম লিখেছি, শাড়ি লিখেছি, আহ
হাউ টু বি এ গুড কমিউনিস্ট এটা লিখেছি, ভালো অর্থেই লিখেছি। হাউ টু বি এ গুড কমিউনিস্ট তো হাজার হাজার ছেলের কথা ভাবতে হবে না আপনাকে, আপনি একটু নিজের ছেলের কথা ভাবুন। স্লোগান শুনে শুনে আপনার বাঁদিকটা নষ্ট হয়ে গেছে, এবারে একটু পাখির ডাক শুনুন। এবং কোনো খারাপ কথা তো লিখিনি, ভালো কথাই লিখেছিলাম যাতে একটু ভালো হয়, তাতে অনেকে রেগে গিয়েছিল। সাম্প্রতিক সময়ে হোম ডেলিভারি নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, আপনি জানেন বিষয়টা, একটু যদি বলেন। এটা খুব দুর্ভাগ্যের যে একজন কবি, প্রতিষ্ঠিত কবি, বিখ্যাত কবি, তাকে তিনি বললেন যে আমার স্ত্রী হোম ডেলিভারি করে। এটা বলা ঠিক হয়নি, এটা উচিত হয়নি। হোম ডেলিভারি করা মানেটা কি, যে কেউ প্রশ্ন তুলবে, তো তার এরকম অবস্থা হয়নি যে তাকে হোম ডেলিভারি করতে হবে। বিশেষ করে রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সমস্ত কবি, লেখক, বুদ্ধিজীবী, তাদের প্রতি তার একটা দরদ আছে, ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে। এমনকি গ্রামগঞ্জ থেকে বহু হাজার হাজার লক্ষাধিক বাউলদের জন্য তিনি যা করেছেন তা অতুলনীয়। শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার নয়, বাউল সম্প্রদায়ের জন্য, গরিব শিল্পীদের জন্য, তাদের জন্য যা করেছেন অতুলনীয়। সুতরাং যিনি বলেছেন আমার স্ত্রী হোম ডেলিভারি করে, তার জন্য তিনি যথেষ্ট করেছেন। এর থেকে বেশি আর কারোর পক্ষে করা সম্ভব নয়। কোনো মুখ্যমন্ত্রী কোনোদিন এত করেননি কারোর জন্য। হ্যাঁ, কোথাও কোনো মুখ্যমন্ত্রী করেন না আমাদের দেশে, কিন্তু তিনি কবি লেখকদের জন্য যথেষ্ট করেছেন, এবং বিশেষ করে যিনি এটা বলেছেন তার জন্য তো করেইছেন। তো এইবার তিনি যদি এই কথাটা বলেন, এটা খুব বেদনাদায়ক হয়ে ওঠে। আমার পক্ষে খুব মনে হলো এত বড় কথা কি করে, আমি যদি কারোর কাছ থেকে নিই, আমি যদি তোমার কাছ থেকে নিই, তোমার কাছ থেকে সাহায্য নিয়ে আমার জীবন, আমার পরিবার চলে, সে তুমি ব্যক্তি, সেক্ষেত্রে রাষ্ট্র বা স্টেট, তো সেখান থেকে আমি দুহাত পেতে নেব, নিয়ে আমি বলবো আমার স্ত্রী হোম ডেলিভারি করে, এটা তো খুব বেদনাদায়ক। এটা আমি মেনে নিতে পারিনি। তার জন্য আমাকে যদি কেউ ভুল বোঝেন, তাহলে আমাকে সত্যি কথাটা বলতে হবে। আমি এটা খুব আহত হয়ে বলছি যে কেন একজনকে বলতে হবে। আমি তো কারো কাছ থেকে 5 টাকা পেলেও আমার মনে হয় কতদিন আমি তাকে 6 টাকা ফেরত দেবো। হ্যাঁ, বা এটা কৃতজ্ঞতায়, আমি টাকায় ফেরত দিতে হবে তা বলছি না, অন্তত কৃতজ্ঞতাটা থাকা উচিত। তার বদলে আমি বলে দিলাম যে আমি এইভাবে আমার স্ত্রী উপার্জন করেন। এইটা আমার কাছে মনে হয়েছে দুঃখজনক। আশা করি তিনি বুঝবেন, তিনি নিশ্চয়ই এই মত প্রত্যাহার করবেন, হয়তো করেওছেন, আমি জানি না কি এখন এই মুহূর্তে, কিন্তু এটা আমার ভালো লাগেনি বলেই আমি বলেছি। আর তো কেউ বললো না, সবাই তো চুপ করে আছে। তারা তো জানে যে উনি কি কি পেয়েছেন রাজ্য সরকারের কাছ থেকে, কি কি পেয়েছেন, সবাই তো জানে, তার কাছে তো সবাই যায়। তো তার সত্ত্বেও তারা চুপ করে আছে, আর আমি বলেছি বলে আমার দিকে হুমকি পাঠাচ্ছেন। এটা কি ধরনের কথা? যা সত্যি তাহলে উনি বলুন যে আমি পাইনি, প্রকাশ্যে বলুন যে আমি 1 নয়া পয়সাও নিইনি। তা তো বলছেন না, বলছেন হোম ডেলিভারি। আবার তার 2-1 জন কাছের লোক যারা আছে তারা আমার উপরে চোটপাট করছেন যে কেন আমি এসব বলছি। তা কেন আমি বলছি, আমার তো বলতে ভালো লাগছে না, এটা আমার তো শখ করে বলছি না। আমি খুব ব্যথিত বোধ করেছি রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে করে থাকেন শিল্পীদের জন্য, তাও অতুলনীয়। তো সুতরাং সেটাকে রেকগনাইজ না করা, একটা সত্যকে সম্পূর্ণভাবে বালিশ চাপা দিয়ে রেখে দেওয়া, এই বালিশ চাপা দিয়ে রেখে দেওয়ার বিরুদ্ধেই আমার মনে হয়েছে যে আমার সত্যি কথাটা বলতে হবে, তাই বললাম। আজকে দৈনিক আড্ডার পর্ব এখানেই শেষ। সুবোধাকে অনেক কৃতজ্ঞতা।
তোমাদেরকেও আমার শুভেচ্ছা, আমার ভালোবাসা। যারা দেখছেন তাদেরকেও সবাইকে আমার শুভেচ্ছা।